নমস্কার। শূন্য থেকে শুরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর মায়াতরু কবিতা। অশোক বিজয় রাহা রচিত মায়াতরু কবিতার সারমর্ম আলোচনার পূর্বে আমরা কবি অশোক বিজয় রাহা সম্পর্কে কিছু আলোচনা করে নিতে চাই। কবি অশোক বিজয় রাহা জন্মগ্রহণ করেন অধুনা বাংলাদেশের শ্রীহট্টের ঢাকা দক্ষিণ গ্রামে। দর্শনের ছাত্রাবস্থা থেকেই তার কবিতা লেখা শুরু। সাহিত্যের প্রতি টানের ফলে কলেজে দর্শনের অধ্যাপনার সঙ্গে সঙ্গে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1947 সালে বাংলা সাহিত্যে স্নাতক হন। 1951 সাল থেকে 1974 সাল পর্যন্ত কবি বিশ্বভারতীতে অধ্যাপনা করেন। তার প্রথম কাব্যগ্রন্থ দিহাং নদীর বাঁকে প্রকাশিত হয় 1941 সালে। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রুদ্র বসন্ত, ভানুমতির মাঠ, জলডম্বরু পাহাড়, রক্ত সন্ধ্যা। বিশ্বভারতীর সঙ্গে যুক্ত হওয়ার পর প্রকাশিত হয় উড়ো চিঠির ঝাঁক, যেথা এই চৈত্রের শালবন, ঘণ্টা বাজে, পর্দা সরে যায় এবং পৌষ ফসল। অশোক বিজয় রাহার কবিতা চিত্রবহুল। নদী, পাহাড়, অরণ্যের প্রকৃতি শুধু তার কবিতার পরিবেশ মাত্র নয়, তার কেন্দ্রভূমি। স্বল্পবাক, বর্ণাঢ্য চিত্র তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য। সজনীকান্ত দাশের শনিবারের চিঠিতে তার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থের ভূয়সী প্রশংসা করা হয়েছে। রবীন্দ্রনাথ তাকে তরুণ চাঁদ বলে অভিহিত করে লিখেছিলেন, আকাশের চেয়ে আলোক বড়, মাগিল যবে তরুণ চাঁদ, রবির কর শীতল হয়ে করিল তারে আশীর্বাদ। তো এই অশোক বিজয় রাহা রচিত মায়াতরু কবিতার সারমর্ম আমরা এবার আলোচনা করি। কবি বলছেন, এক যে ছিল গাছ, সন্ধ্যা হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। কবির কাছে প্রকৃতির যে গাছ, সেই গাছ প্রকৃতির রূপের পরিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে, পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে সেই গাছ বা বৃক্ষ বা তরু, সেগুলোরও যে পরিবর্তন হতো, তার চিত্রপটের যে পরিবর্তন হতো, তার দেখার দৃশ্যের যে পরিবর্তন হতো, সেই পরিবর্তনগুলো সামান্য রূপে তিনি আমাদের চিত্রময়তার মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। যে গাছকে তিনি মায়াতরু বলে অভিহিত করার চেষ্টা করেছেন। তিনি বলছেন, সন্ধ্যা হলেই ওই গাছ অশরীরী আত্মার মতো, ভূতের মতো নাচতে শুরু করতেন। অন্ধকার আলোয় মধ্যে গাছের যে প্রতিকৃত, তার যে মায়াবী রূপ, সেটা যেন কবির চোখে ভূতের বা মায়াবী অশরীরী আত্মার ন্যায় দেখা দিত। আবার যখন সেই প্রকৃতিতেই চাঁদ উঠত, প্রকৃতি যখন মৃদু আলো, মৃদু অন্ধকারে, আলো আচ্ছায়ার মাঝে মায়াবী হয়ে উঠত, তখন যেন সেই গাছটাই আবার তার কাছে ভালুকের মতো, তার স্ফীত মোটা গলা দিয়ে যেমনভাবে সে গড়গড় করে, সেই গাছও যেন ওই চাঁদের মায়াবী আলোয় তার চোখে ভল্লুকের মতো চিত্রময় হয়ে উঠত। যখন প্রকৃতিতে বৃষ্টি আসতো, সেই বৃষ্টির ঝাপট বা ফোঁটায় গাছের পাতাগুলো কাঁপতো, তার ভারকে সহ্য করতে পারতো না, কম্পন দিয়ে উঠত। সেই কম্পন কবির চোখে যেন ভল্লুকে ঝড়, গাছের পাতার সেই কাঁপন যেন ওই ভল্লুকের জ্বরের সঙ্গে এখানে তুলনা করার চেষ্টা করেছেন। যখন বৃষ্টি শেষ হয়ে যেত,
এক পশলা শেষ, অল্প একটুখানি বৃষ্টিতে যখন আবার চাঁদ হেসে উঠত, তখন সেই ভালুক বা তার সেই জ্বর সেগুলো আর দেখা যেত না। তখন সেই গাছই অন্য এক মায়াবী রূপ নিয়ে কবির চোখে ধরা দেয়। সেখানে সেই ভিজে পাতা যেন এক একটা হীরের মাছের মতো হয়ে দাঁড়ায়, আর লক্ষ লক্ষ পাতা লক্ষ লক্ষ হীরের মাছ হয়ে তার চোখে দেখা দেয়। এরকমই ভোরের বেলাতেও বিভিন্ন পরিস্থিতিতে সেই গাছ কত যে কী কাণ্ড করে বেড়াতো, কত রূপে যে কবির চোখে ধরা দিত, তা কবি নিজেও মাঝে মাঝে ভেবে পেত না। তাই লেখক বলছেন, কবি বলছেন যে আমি ভেবে পাইনি নিজে। সেই প্রকৃতির বুকেই যখন সকাল আসতো, সেই গাছ আবার অন্য রূপে কবির চোখে ধরা দিত। তখন তার কাছে কোনো মাছও নেই, আর লক্ষ হীরার সেই মুকুটও নেই, কিছুই নেই। ভল্লুকও নেই, ভূতের নাচনও নেই। শুধু দেখা যেত যেন একটা ঝালর, একটা পর্দা, সবুজ লক্ষ লক্ষ পাতার যে ঝালর পর্দা, সেই পর্দা শুধুমাত্র পড়ে আছে। এভাবেই প্রকৃতির রূপের পরিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে মায়াতরু তার বিভিন্ন রূপ নিয়ে মায়াবী চোখে লেখকের কাছে ধরা দিত। তো এই আমাদের মায়াতরু কবিতার সারমর্ম। মায়াতরু কবিতার নামকরণও সার্থক আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যে গাছের এই যে মায়াবী রূপ বিভিন্ন সময়ের পরিস্থিতির সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, সেটা কবি খুব সুন্দরভাবে লক্ষ্য করেছেন এবং তার পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন। তাই মায়াতরু হিসাবে আমাদের মনে হয় যে এই কবিতার নামকরণ সার্থক। এবার আমরা একটু প্রশ্নগুলোর দিকে তাকিয়ে দেখি। যদি আমরা দুইয়ের দাগের প্রশ্নগুলো দেখি, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানোর বলা হয়েছে। গাছ এর সমার্থক শব্দ হিসাবে আমরা খ স্তম্ভে পাবো বৃক্ষ, বন, অরণ্য, ভূত, অশরীরী, ঝালর, পর্দা, কম্প, কাঁপুনি। অর্থাৎ গাছ, বৃক্ষ, বন, অরণ্য, ভূত, অশরীরী, ঝালর, পর্দা, কম্প, কাঁপুনি। এই হচ্ছে আমাদের দুইয়ের দাগের প্রশ্নের আলোচনার বিষয়। তিনের দাগে কবিতা অবলম্বনে, অর্থাৎ কবিতা থেকে শব্দ নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এক যে ছিল গাছ, আমরা কবিতায় পেয়েছি। এক যে ছিল গাছ, বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর, ড্যাশ হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ ড্যাশ মাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। এক পশলার শেষে, এক পশলার শেষে, বনের মাথায় ঝিলিক মেরে উঠত যখন চাঁদ উঠত যখন, এখানে চাঁদ হবে, বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড় গড়। বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড় গড়। চারের দাগের প্রশ্ন, কবিতাটি অবলম্বনে একটি গল্প তৈরি করতে বলা হয়েছে। একটি গাছ ছিল, সন্ধ্যা হলেই দুহাত তুলে, একটা গাছ ছিল, সন্ধ্যা হলেই দুহাত তুলে নাচ জুড়ত, দুহাত তুলেই নাচ জুড়ত। আবার কখনো হঠাৎ বনের মধ্যে চাঁদ উঠত, আবার কখনো হঠাৎ বনের মধ্যে চাঁদ উঠত, তখন ভালুক হয়ে সে ঘাড় ঘুরাতো। যখন বৃষ্টি শেষ হয়ে যেত, কম্প দিয়ে তার জ্বর আসতো।
যখন বৃষ্টি শেষ হয়ে যেত কম্প বা কাঁপন দিয়ে তার জ্বর আসতো। ভোরবেলায় কত যে কি আবছাওয়া কাণ্ড হতো, আবছাওয়ায় কাণ্ড হতো। আর যখন সকাল হতো তখন সেই সমস্ত অদৃশ্য হয়ে কোনো মাছেরও দেখা যেত না, সব কিছু অদৃশ্য হয়ে সেখানে শুধুমাত্র একটা রূপালি এক ঝালর দেখা যেত। 5 দাগের প্রশ্নগুলো, শব্দগুলোর অর্থ দিয়ে তা বাক্য রচনা করো। ঝাঁক, ঝাঁক মানে হচ্ছে অনেকগুলো, অনেকগুলো ফল তার ঝুড়িতে আছে। ঝিলিক, ঝিলিক মানে হচ্ছে চমক, সূর্যের আলোর চমকে তার চোখ বন্ধ হয়ে গেল। ঘাড়, ঘাড় মানে হচ্ছে গলার পিছনের দিকের অংশ, ছেলেটির গলার পিছনের দিকের একটি কালো আঁচিল আছে। মুকুট মানে মাথার অলংকার, রানীর মাথার অলংকারটি সোনা দিয়ে তৈরি, রানীর মাথার অলংকারটি সোনা দিয়ে তৈরি। ঝিকিরমিকির মানে ঝিকিমিকি, ঝিকিমিকি আলোয় সব অস্পষ্ট দেখা যায় বা স্পষ্ট করে সব দেখা যায় না। এক্ষেত্রে মনে রাখতে হবে যে অর্থটা দিয়ে আমরা এখানে লিখব সেই অর্থটা দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে, অর্থাৎ ঝাঁক দিয়ে ঝিলিক দিয়ে বাক্য রচনা আমরা করব না, এর অর্থ অর্থাৎ এর মানেগুলো দিয়ে আমরা কিন্তু বাক্য রচনাগুলো করার চেষ্টা করব। এখানে শব্দঝুড়ি আছে। শব্দঝুড়ি এই যে গাছ, যে বা রূপালি, জুড়ত, তুলে, হয়ে, ঝিকিরমিকি, লক্ষ্য, সে, কম্প, জ্বর, যে পদগুলো আছে সেই পদ বা শব্দগুলো কোন পদের অন্তর্গত? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় না ক্রিয়া? প্রথম আছে গাছ। গাছ হচ্ছে নামবাচক শব্দ, অর্থাৎ এটা বিশেষ্যর পদের বসবে বা বিশেষ্যের ঘরের মধ্যে বসবে। এরপরে হচ্ছে যে, যে হচ্ছে সর্বনামের, আমরা জানি বিশেষ্য বা বিশেষণের পরিবর্তে যে বসে সেই সর্বনাম, যে হচ্ছে এখানে সর্বনাম। বা অব্যয়, এর কোনো অর্থ নেই বা বিভক্তি নেই তাই এর অব্যয়। রূপালি, রূপালি মানে আমরা জানি যে বিশেষণ বোঝাচ্ছে, একটা গুণ বোঝাচ্ছে। জুড়ত ক্রিয়া, কাজ বোঝাচ্ছে। তুলে কাজ বোঝাচ্ছে, ক্রিয়ার ঘরে বসবে। হয়ে, হয়ে হচ্ছে অব্যয় কারণ এখানে কোনো বিভক্তি নেই। ঝিকিরমিকির বিশেষণ, গুণ বোঝাচ্ছে। লক্ষ্য বিশেষ্য, সে বিশেষের পরিবর্তে বসছে তাই সর্বনাম সে। কম্প বিশেষ্য, জ্বর বিশেষ্য। 7 দাগে বিপরীতার্থক শব্দ অর্থাৎ উল্টো। সন্ধে, সকাল, হঠাৎ, প্রায়শই, শেষে, শুরুতে, হেসে, কেঁদে, আলো, অন্ধকার। সন্ধে, সকাল, হঠাৎ, প্রায়শই, শেষে, শুরুতে, হেসে, কেঁদে, আলো, অন্ধকার। সমার্থক শব্দ গাছ, তরু, উদ্ভিদ, বৃক্ষ, ভূত, অশরীরী, প্রেতাত্মা, কায়া, বন, কানন, কান্তার, অরণ্য, মাছ, মৎস্য, মিন, বৃষ্টি, বৃষ্টি, চাঁদ, চন্দ্র, শশী, শশাঙ্ক ইত্যাদি। ধন্যবাদ।